এরকম ধরেন আমি স্পোকিংটা খুবই ইন্টারেস্ট শিখার, ছোট ছোট ভার্ব গুলো যেমন হয়তো যেরকম করে দেখলাম পাঠিয়েছেন আপনি, তুমি জিনিসটা বলো খুব না। সুন্দর লাগছে দেখে। তুমি তুমি এখন বলো। তুমি না, কি আমি আমি যেটা বুঝতে পারছি, দ্য হ্যাঁ। মেইন প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং ইজ ইউর হেজিটেশন। হুম। ইউ আর হুম। হেজিটেটিং। স্যার একটা 1 মিনিট স্যার, একটা বন্ধুকে জয়েন করতে বলবো, আমি দেখছি ওকে বলবো ক্লাস করে দেখ। হ্যালো, এই একটা লিঙ্ক পাঠাচ্ছি, তুই ক্লাসটা কর, তোকে যেটাতে জয়েন করে ফেলাম, দেখ ভালো লাগবে, বুঝতে পারলে? ওই ইংলিশ, ইংলিশ স্পোকিং প্লাস গ্রামার। তোকে মেন তো গ্রামারের বেসিকটা ভালোভাবে দিবে এবং ওর সাথে স্পোকিংটা আমি তোকে পাঠাচ্ছি, বলে ক্লাসটা কর আজকে, প্লে ক্লাসটা। আমি অলরেডি জয়েন্ট আছি, করি। হ্যাঁ, অনলাইন থেকে গুগল মিটে, ভালো লাগবে, বুঝতে পারলে কথাটা? অয়নদীপ, ভালো আছো? তোকে। হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন তো? একদম ভালো। মাসাং, কি খবর গো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? একদম খুব ভালো। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ স্যার। আস্কিং। থ্যাংক ইউ স্যার। তো আমরা তো এর আগের দিন অনেকটা টেন্স কভার করলাম, মানে গতকাল। হ্যাঁ। আমাদের প্রথম দিন প্রেজেন্টের তিনটা টেন্স হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। স্যার, আমার তো ক্লাস, আমার 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 টেন্স এগুলো ছুটে গেছে। আমি টেন্সটা প্রথম থেকে করছি, ঠিক আছে? তোমরা একটু দেখো। টেন্সটা আমরা প্রথম থেকেই করছি। আজকের ক্লাসের মেইন ফোকাস থাকবে পারফেক্ট টেন্সটা। আমি চাই তোমাদের ব্যাচটা খুব ভালো, কয়েকজনই আছো এবং তোমাদের বেসিক জায়গাটা আশা করি খুব ভালো আছে। একটু তোমরা একটু মিউট করে দাও, খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। তোমাদের যেহেতু বেসিক পার্টটা সকলেরই কম বেশি ঠিকঠাক আছে, তো আমি টেন্সের উপরে খুব বেশি সময় ইনভেস্ট করতে চাচ্ছি না তোমাদের, যাতে সময় নষ্ট না হয় এটা ভেবে। মানে তোমরা যদি বলো আমি চালিয়ে যেতে পারবো, একটা একটা করে স্লোলি চলতে পারবো, কিন্তু আমার মনে হয় তোমাদের অনেকেরই যে জায়গাটা খুব ভালো ক্লিয়ার আছে। তো আজকে কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্সটা করব। মেন ফোকাস থাকবে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স খুবই প্রয়োজন। তো আমাদের তো টাইম হয়েও গেছে, আর 2-1 মিনিট ওয়েট করি যদি আর কেউ জয়েন করে। ইন দ্য মিন টাইম, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। স্যার বলছিলাম কি, মানে ধরেন আমরা গ্রামাটিক্যাল তো ধরেন ছোট থেকে শিখছি, তবুও হয়তো গ্রামাটিক্যালের প্রবলেম থাকছে, আমরা যা দেখতে পাই। আমি কেন, প্রায় স্টুডেন্টের এবার, সেক্ষেত্রে হয়তো যেরকম ভাবে আপনি যেগুলো দিয়েছিলেন, মানেগুলো, ওয়ার্ড গুলো, ছোট ছোট ওয়ার্ড গুলো ওরকম ভাবে দিবেন। আর আমাদের বেসিক থেকে আমরা দিনে দিনে যা করি সেরকম টাইপের ওয়ার্ড গুলো দিয়ে আমাদের হালকা হালকা করে স্পোকিং এর নলেজটা যেন আমরা আস্তে আস্তে পাই। মানে যখন হয়তো গ্রামার প্রথম থেকে করতে যাবো, তখন হয়তো আমারও মন খারাপ হবে কি এখন গ্রামার পড়বো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। না না না, ঠিকই আস্তে আস্তে বলেছো। যেন, হ্যাঁ। যেটাই হুম। শিখবো সেটা যেন আমাদের রিয়াল লাইফের সঙ্গে রিলেটেড হয়, তাই না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তাহলে জিনিসটা বেশি ভালো ভালো লাগে। হ্যাঁ। আমি তাই করি। তোমাদের তরফ থেকেও যদি কোনো সেন্টেন্স থেকে থাকে এই টাইপের, বা কোনো সিচুয়েশন, যে এই টাইপের সিচুয়েশনে কি বলবো বা কি লিখবো, কিভাবে বলবো বা কিভাবে লিখবো, বলতে পারো। ট্রান্সপারেন্ট ওয়েতেই হবে, মানে আমি যে সিলেবাসটা করেছি ঠিক সেখানেই যে আটকে থাকতে হবে, বা আমি যে সেন্টেন্সগুলো দিব সেগুলোই করতে হবে, তার কোনো মানে নেই। তোমাদের মনের মধ্যে যত কঠিন বাংলা আছে, মন থেকে, গুগল থেকে না, আবার মন থেকে যেগুলো আমাদের কথা আমরা বলি সেই টাইপের সেন্টেন্স আমাকে গ্রুপেই দিতে পারো, যে এই টাইপের সেন্টেন্স বলতে গেলে বা লিখতে গেলে কিভাবে লেখা যাবে। আমরা সেটা লাইভ ক্লাস বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও ক্লিয়ার করতে পারি। ঠিক আছে? তোমরা তোমাদের মন থেকে যে কোনো টাইপের সেন্টেন্স বলতে গেলে বা লিখতে গেলে প্রবলেম হলেই বলবে। সেটা গ্রামাটিক্যাল ওয়েতে, ইজিয়ার ওয়েতে কিভাবে লেখা যেতে পারে বা বলা যেতে পারে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসেও আমাদের রিয়াজুল কিছু কিছু দিয়েছিল। তো তোমরা সবাই একইভাবে করবে, তাহলে সবার ইজি হবে। এক দুজন যে রেগুলার দেবে তা না। সেদিন সুন্দর রিয়াজুলি তুমি তো দিলে না সেদিন কয়েকটা সেন্টেন্স শেষে। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ, ওই টাইপের সেন্টেন্স দিলে খুব ভালো হয়, আমারও খুব ভালো লেগেছিল। কারণ এক্সাম্পল আমার কাছেও খুব সাফিসিয়েন্ট নেই যে তোমাদেরকে প্রচুর এক্সাম্পল দিয়ে দেখাবো। সব থেকে বেটার হয় তোমাদের তরফ থেকে সেন্টেন্স আসলো, আমি সেটাকে 3-4টা ভাবে লিখে দেখালাম। ইট উড বি ইজিয়ার ফর মি টু রিপ্রেজেন্ট কি কত সহজ ইংলিশটা।
কত সহজ ভাই, বাংলাতে খুব কঠিন বাংলা, কিন্তু ইংলিশটা অ্যাকচুয়ালি সহজ। ঠিক আছে, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গো ব্যাক টু আওয়ার ক্লাস। আমি এখন একটা স্ক্রিন শেয়ার করছি আমাদের টেন্সের। তোমরা কেউ আহ, দেখতে পেলে বলে দেবে যে দেখা যাচ্ছে। এক সেকেন্ড। দেখা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, sir, দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আমরা এর আগের দিন সিম্পল টেন্স করেছিলাম। সিম্পল টেন্সে আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার তিনটে টেন্সই হয়ে গেছিল। এখন আমরা করছি আজকে কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেরই কন্টিনিউয়াস টেন্স আমরা এখন করব। কেউ একজন গ্রুপে জয়েন করছে, এক সেকেন্ড। হ্যাঁ স্যার, জয়েন করেন তো, একটু ক্লাস করবে বলছে হ্যাঁ, আর বলেছে একটু। তো ঠিক আছে, আমি জয়েন করে নিয়েছি। এখন আজকে আমাদের টার্গেট কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স। তো আমরা কন্টিনিউয়াস দিয়ে শুরু করছি। কন্টিনিউয়াস কথাটার অর্থ কি? কন্টিনিউ মানে কাজটা চলছে, তাই না? কোনো কিছু আমরা না কন্টিনিউ কর, কন্টিনিউ করা মানে কি? সামথিং হুইচ ইজ ইন অ্যাকশন বা রানিং, যেটা চলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এখন চলছে। প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান বা এখন, কন্টিনিউয়াস মানে চলছে। এখন যে কাজটা চলছে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাপোজ আমি ইংলিশ পড়াচ্ছি, তোমরা আমার কথা শুনছো। সামথিং হুইচ ইজ হ্যাপেনিং নাও, যেটা এখন হচ্ছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়মটা কি? সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর দিতে হবে, আর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। ডিপেন্ড করবে সাবজেক্ট কি আছে তার উপর ডিপেন্ড করে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো, আমি ক্রিকেট খেলছি, আমি স্কুলে যাচ্ছি, আমরা ইংরেজি শিখছি। যে কাজটা এখন করছি, তুমি কোনো কিছু করছো বা সে কোনো কিছু করছে, ঠিক আছে, সে বাজারে যাচ্ছে, আমি আপনাকে অ্যাপ্লিকেশন লিখছি, এই টাইপের। সিচুয়েশনের মাধ্যমেও বুঝতে পারো বা এক্সাম্পল দেখেও বুঝে নিতে পারো যে সিচুয়েশনটা কি হতে পারে। কাজটা এখন হচ্ছে, আমি ক্রিকেট খেলছি, কে খেলছে? আমি, আই সাবজেক্ট, সাবজেক্টের পরে অ্যাম বা ইজ বা আর। তো আই এর পাশে অবভিয়াসলি অ্যাম বসবে, আই অ্যাম। তারপর ভার্ভ, খেলা, প্লে, প্লের সঙ্গে আইএনজি, প্লেইং, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। আমি স্কুলে যাচ্ছি, একইভাবে আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। ঠিক আছে, ইজ কোথায় বসে আর কোথায় বসে এটা তো জানো। অ্যাম সবসময় আই এর পাশেই বসে, অ্যাম সবসময় আই এর পাশেই বসে। বাকি সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। ইউ এর পাশে সবসময় আর বসে। ইউ যদি একজনও বোঝায় তবুও আর। ইউ মানে তুমি বা তোমরা। তুমি স্কুলে যাচ্ছ আর তোমরা স্কুলে যাচ্ছ, ইংলিশটা একই হয়, ইউ আর গোয়িং টু স্কুল। খুব বেশি ব্যবহার হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স একইভাবে, পাস্ট মানে অতীত আর কন্টিনিউয়াস মানে হচ্ছে। তো অতীতে কোনো কিছু হচ্ছিল আগে, হয়তো আমি তোমাকে কালকে ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরোনি, তো হয়তো এখন হয়তো ক্লাসে বললাম যে রিয়াজুল তোমাকে আমি কল করেছিলাম, কি করছিলে তুমি? তুমি বলে স্যার আমি অন্য একটা ক্লাস করছিলাম, বা আমি টিভি দেখছিলাম, আমি কোথাও যাচ্ছিলাম। কাজটা হচ্ছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কন্টিনিউয়াস টেন্স মানে সবসময় ভার্বের আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াসও ছিল, পাস্টেও আছে, ফিউচারও থাকবে। শুধুমাত্র অক্সিলারি ভার্বের জায়গাটা চেঞ্জ হয়। প্রেজেন্টে যেরকম অ্যাম ইজ আর ছিল, পাস্টে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট। এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো, আমি ক্রিকেট খেলছিলাম। প্রেজেন্টে ছিল আমি ক্রিকেট খেলছি, আর পাস্টে আমি ক্রিকেট খেলছিলাম। তাহলে কে খেলছিল? আমি, আই সাবজেক্ট, সাবজেক্টের পাশে ওয়াজ বা ওয়ার, আই ওয়াজ। তারপর ভার্ব খেলা, প্লে, প্লের সঙ্গে আইএনজি, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। বা আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি টিভি দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি, এই টাইপের।
খুব স্পোকেনে খুব কম ব্যবহার হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় রিপোর্ট লিখতে গেলে হয়তো প্রয়োজন পড়ে, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ হতে থাকবে, একদম রেয়ারলি ইউজ হয়। গ্রামাটিক্যালের জন্য জেনে রাখা দরকার, কিন্তু ট্রান্সলেশনের জন্য অতটা প্রয়োজন নেই। কোনো কাজ হতে থাকবে, হয়তো যদি বলি যে তুমি হয়তো বললে যে স্যার কালকে 10টার দিকে কি করবেন আপনি, হ্যাঁ না, 10টার দিকে আমি সেরকম একটা কাজ করতে থাকবো, তখন আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। আই উইল বি ডুইং, আই উইল বি গোয়িং, এই টাইপের। আমি ক্রিকেট খেলতে থাকবো, কোনো কাজ করতে থাকবো, ফিউচার প্লাস কন্টিনিউয়াস। ঠিক আছে, সাবজেক্টের পরে শ্যাল বি না হলে উইল বি বসে। আমি তোমাদেরকে বলেই দিলাম যে শ্যাল বি কোথায় বসাবো, উইল বি। শ্যাল সবসময় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই অথবা উই, এর সঙ্গেই শ্যাল বসে, বাকি সবার সাথে উইল বসাতে পারো। উইল সবার সাথে বসাতে পারো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সঙ্গে, কিন্তু শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথেই বসবে, আই অথবা উই। ঠিক আছে, এই গেল আমাদের কন্টিনিউয়াস টেন্স। খুব একটা কঠিন না, খুবই সহজ। স্যার হ্যাঁ বলো। স্যার এই বলছিলাম এটা এটা যদি এখানে টেন্সের সাথে রিলেটেড একটু আছে, তুমি জিজ্ঞাসা করছি স্যার ওই 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 বি জিনিসটা মানে কখন মানে ব্যবহার হবে সেটা একটু ভালো করে পরে বুঝিয়ে দিবেন আর কি। কোনটা? যেমন উইল বি, তারপর শুড বি, তারপর ট্রাইং টু বি, এই টু বিটা কোন কোন জায়গাতে ইউজ হবে আর কি এক্স্যাক্টলি হবে। ঠিক আছে, বি এর উপরে একটা, বি অ্যাকচুয়ালি টু বি ভার্ব, ঠিক আছে, বি মানে টু বি ভার্ব। হ্যাঁ ওটা বোঝা যায় না, যেমন আই এম ট্রাইং টু বি, যা পরে যেমন কুড শুড বি সেল বি যেরকম থাকে আর কি, ওই বির উপরে বিষয় একটু স্যার। ঠিক আছে, আমি আজকে তো সম্ভব না, তুমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিও, আমি ইন বিটুইন করিয়ে দেবো, ঠিক আছে। বি, ঠিক আছে ওকে। তো এই গেল কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা খুবই সহজ, আশা করি তোমরা সকলেই ধরে ফেলবে। তো আমি এর উপরে প্র্যাকটিস করতে দেবো। আমি তার আগে একটু পারফেক্ট টেন্সটা গুরুত্ব সহকারে করাতে চাই, ঠিক আছে। পারফেক্ট টেন্সটা প্রায়োরিটির সাথে করাতে চাই, কারণ পারফেক্ট টেন্সে প্রচুর প্রবলেম হয়, এবং পারফেক্ট টেন্সটা তোমাদের জেনে রাখা উচিত। মানে জেনে রাখা তো সব টেন্সই উচিত, কিন্তু পারফেক্ট টেন্সটা প্রায়োরিটির সাথে জেনে রাখা উচিত, কারণ পারফেক্ট টেন্স থেকে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর প্রশ্ন হিট করে। আমি একটা নতুন স্ক্রিন শেয়ার করলাম, একটু দেখে নাও। আমি পিডিএফগুলো সব গ্রুপে দিয়ে দেবো, পিডিএফ নিয়ে কেউ চিন্তা করবে না। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি, তাই তো? হ্যাঁ স্যার। তো এখানে পারফেক্ট টেন্সের আছে, আমি কিন্তু একটু ফার্স্ট করলাম, কন্টিনিউয়াস থেকে পারফেক্টে জাম্প করলাম। প্রবলেম থাকলে বলবে। আমি তোমাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস নিয়ে দেখলাম তোমাদের ব্যাচটা যথেষ্ট ফাস্ট, অনেকেই অনেক কিছু কভার করে ফেলেছো, তো সেই জন্য খুব একটা টাইম তোমাদের স্পেন্ড করাতে চাচ্ছি না। স্টিল ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ আর ফ্রি টু আস্ক মি। তো প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোন সিচুয়েশনে ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের রাইটিং স্কিলে প্রচুর ব্যবহার হয়। কোনো কাজ সদ্য শেষ হয়ে গেছে এরকম সিচুয়েশানে, জাস্ট কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে যাক বা না হয়ে যাক, টাইমটা ওভার হয়ে গেছে। আমি যে পার্টিকুলার টাইম নিয়ে কথাটা বলছি সেই টাইমটা ওভার হয়ে গেছে। মানে ডান দিকে দেখো কয়েকটা এক্সাম্পল আছে। তুমি বইটি লিখেছো, ঠিক আছে, সে আমাকে ডেকেছে, আমি টেন্স শিখেছি, মানুষটি একটি বাঘ দেখেছে। এই লিখেছো, ডেকেছে, শিখেছি, এই কথাগুলো যখন আমরা বলি তখন আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মেই বলতে হবে। সেটা আমরা হ্যাঁ বাচকও বলতে পারি, না বাচকে বা প্রশ্নবোধক করি। আমি যদি বলি যে রিয়াজুল তুমি কি তাজমহল দেখেছো, এই যে দেখেছো এই কথাটা বলতে গেলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই প্রশ্নবোধকে বলতে হবে। তো প্রশ্নবোধক আমরা শিখছি না। বা আমি যদি বলি যে না আমি তাজমহল দেখিনি, এই দেখিনি অ্যাকচুয়ালি হ্যাঁ বাচক করলে দেখো আমি তাজমহল দেখেছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই প্রশ্নটা হবে, উত্তরটাও হ্যাঁ বাচক হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, না বাচক হলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই হবে, যখন এই টাইপের একটা সিনারিও আসবে যে দেখেছো, গিয়েছো, এরকম। নিয়মটা কি? কোনো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, আমরা এর আগেও আলোচনা করেছি কোথায় হ্যাজ বসে কোথায় হ্যাভ বসে, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে,
থার্ড পার্সন মানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, আর থার্ড পার্সন বাকি সবাই, আমি আমরা আর তুমি তোমরা বাদ দিয়ে সবাই থার্ড পার্সন। সে বা তিনি, ছেলেটি, মেয়েটি, মানুষটি, ডাক্তার, পুলিশ, সরি পুলিশ হলে প্লুরাল হয়ে যাবে কিন্তু থার্ড পার্সন হবে। তো যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে মানে একজন কাউকে বোঝাবো তখন হ্যাজ বসবে। কোনো রকম ডাউট রাখবে না, রেকর্ডেড ক্লাসটা বারবার দেবে, ক্লাস রেকর্ডও হচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে, বাকি সবার সাথে হ্যাভ বসে। তো সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট। একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি ভাত খেয়েছি মানে আমার ভাতটা খাওয়া হয়ে গেছে। কে খেয়েছে? আমি, আই। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, হ্যাভ বসালাম, আয়ের পাশে হ্যাভ বসে, তারপর ভার্বের থার্ড ফর্ম, খাওয়া ইংরেজি ইট, ইট অ্যাট ইটেন, আই হ্যাভ ইটেন, তারপর অবজেক্ট, কি খেয়েছি? ভাত, রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো স্টার মার্ক দিয়ে দেওয়া আছে যে হ্যাজ সর্বদা থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে, হ্যাজ অন্যথায় বসবে না। ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্স, সবাই একটু মন দিয়ে দেখো। পাস্ট পারফেক্ট টেন্স অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে, হবে বলাটা ভুল, হয়েছিল। অতীতে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে যে কাজটি আগে হয়েছিল। হয়তো আমি বললাম যে তোমরা ক্লাস অ্যাটেন্ড করার আগেই আমি ক্লাস শুরু করে দিয়েছিলাম। হয়তো বললাম যে আশিক ক্লাস জয়েন করার আগেই আমি ক্লাস শুরু করে দিয়েছিলাম। দেখো দুটো কথা আছে, দুটো ভার্ব আছে, একটা আমি শুরু করে দিয়েছিলাম আর জয়েন করার আগে, জয়েন করাটা। তো শুরু করা আর জয়েন করা দুটো ভার্বকে যদি চিন্তা করে দেখো, তো যে ভার্বের কাজটা আগে হবে, জয়েন করা আগে হয়েছিল না শুরু করা আগে হয়েছিল? শুরু করা। তাহলে শুরু করা যে ভার্বটা, এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মেই লিখতে হবে। কে শুরু করেছিল ক্লাস? আমি শুরু করেছিলাম। তাহলে আই, পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্টের পরে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, তাহলে আই হ্যাড, তারপর স্টার্টেড দ্য ক্লাস, আই হ্যাড স্টার্টেড দ্য ক্লাস। এটা হলো পাস্ট পারফেক্টের নিয়ম। পরে বলছে অপর ভার্বটি সিম্পল পাস্টে লিখতে হবে। তো আশিক ক্লাস জয়েন করার আগেই, তো ওই জয়েন করাটা কে জয়েন করেছিল? আশিক। তাহলে এই জয়েন করা ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আই হ্যাড স্টার্টেড দ্য ক্লাস বিফোর আশিক জয়েন্ট, জয়েনের সঙ্গে ইডি হবে, সিম্পল পাস্ট টেন্স। এইভাবে হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে, পুলিশ আসার আগেই চোরটি পালিয়েছিল। দুটো ভার্ব আছে দেখো, একটা আসা আর একটা পালিয়েছিল। তো পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত এই আগে পরে এই টাইপের সিচুয়েশন থাকে। তো দুটো ভার্ব পালিয়েছিল আর আসা, কোন ভার্বের কাজটা আগে হয়েছে? পালিয়েছিল, তাই না? কে পালিয়েছিল? চোরটি। তাহলে দ্য থিফ হ্যাড এসকেপড, এসকেপের সঙ্গে ইডি, এসকেপ মানে পালিয়ে যাওয়া, তো এসকেপের সঙ্গে ইডি হলো দ্য থিফ হ্যাড এসকেপড, চোরটি পালিয়েছিল বিফোর এই অপর যে ভার্বটা আছে পুলিশ আসা, এই আসা ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, বিফোর দ্য পুলিশ কেম। কম্পিটিটিভ পরীক্ষায় কি করে, একটা পার্ট হয়তো দিয়ে দিল, হয়তো ওই হ্যাড এসকেপটের জায়গাটা ভুল কিছু দিয়ে দিল, উড এসকেপ বা কিছু একটা দিয়ে দিল, শুধু এসকেপড। তো স্পটিং এররের ক্ষেত্রে কাজে লেগে যায় যে একটা পার্ট যখন সিম্পল পাস্ট টেন্সে পাবে অপর পার্টটা পাস্ট পারফেক্টেই হবে। ডান দিকে কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা এখনই করবে। ফিউচার পারফেক্ট টেন্স কি? ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে যাবে, ভবিষ্যতের কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে। কেমন? এর নিয়মটা কিরকম বলছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে, ভার্বের তারপরে হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম। এখানে কি বলছে, আগামীকাল আমি প্রজেক্ট লিখে ফেলবো। আগামীকাল মানে আগামীকালের মধ্যে আমি কাজটা শেষ করে ফেলবো। যখন কোনো একটা কাজ আমরা ফিউচারের কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বলবো যে কাজটা হয়ে যাবে, তখন আমাদেরকে এই টেন্সেই করতে হবে। হয়তো বললাম যে 10 তারিখের মধ্যে আমার অমুক কাজ হয়ে যাবে,
আমার সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের সিচুয়েশন হলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ফিউচার পারফেক্ট টেন্সে আরেকটা টুইস্ট থাকে। আচ্ছা, আমরা আগে এক্সাম্পলটা করি। আগামীকাল আমি প্রজেক্ট লিখে ফেলবো। কে লিখে ফেলবে? আমি। আই সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল আমরা যে কোনো একটা বসাতেই পারি। আই শ্যাল বা আই উইল, তারপরে হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম রিটেন। আই উইল হ্যাভ রিটেন বা আই শ্যাল হ্যাভ রিটেন দ্য প্রজেক্ট বাই টুমরো। আগামীকালের মধ্যে বা আগামীকালের মধ্যে আমি প্রজেক্টটি লিখে ফেলবো। আই শ্যাল হ্যাভ বা আই উইল হ্যাভ রিটেন দ্য প্রজেক্ট বাই টুমরো। এখানে এই নির্দিষ্ট সময় যেটা বলছে ভবিষ্যতের, এখানে নির্দিষ্ট সময় অন্যভাবেও হতে পারে, ঠিক আছে? কেমন হতে পারে? হয়তো একটা ডাইরেক্ট বা স্পেসিফিক কোনো টাইম না দিয়ে দিই, একটা কন্ডিশন দিয়ে দিলাম। হয়তো বললাম যে তোমরা ক্লাস জয়েন করার আগে আমি ক্লাস শুরু করে ফেলবো, ঠিক আছে? এরকম আমি লিখে দিই এটাকে, একটু দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করছি। আমি একটা সেন্টেন্স লিখলাম, তোমরা ক্লাস জয়েন করার আগেই আমি ক্লাস শুরু করে ফেলবো। তো ফেলবো যখন বলছি তোমরা বুঝেই যাচ্ছ যেখানে ফিউচার টেন্স তো হবেই, ভার্বের শেষে ব বে বা থাকলে ফিউচার টেন্স হয়। কিন্তু এখানে দেখো ডাইরেক্ট কোনো স্পেসিফিক টাইম আমি দেইনি যে কখন আমি কখনের মানে কোন সময় আমার কাজটা হয়ে যাবে। একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে তোমরা ক্লাস জয়েন করার আগেই। এখানে দেখো আরেকটা ভার্ব আছে। যারা ফার্স্ট টাইম করছো বা এই টাইপের যারা পড়নি হয়তো একটু বুঝতে হয়তো অসুবিধা হলেও হতে পারে, কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ফিউচার পারফেক্ট টেন্স হবে কখন আমি বুঝে যাব, যখন দেখো এখানে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক কন্ডিশন দিয়েই দিয়েছে যে তোমরা ক্লাস জয়েন করার আগেই, ঠিক আছে? তো এইটাই সেই টাইম। হয়তো বললাম ডিসেম্বরের আগেই বা ডিসেম্বরের মধ্যেই, 2025 সালের আগেই বা 2025 সালের মধ্যেই, বা তোমরা ক্লাস জয়েন করার আগেই। তো একই টাইপের একটা ডিরেক্টলি টাইম দেওয়া হয় আর একটা ইনডাইরেক্টলি, এটা ইনডাইরেক্টলি দেওয়া আছে। তো যখন এরকম কোনো সেন্টেন্স দেবো আমি বুঝে যাবো যেটা ফিউচার পারফেক্ট টেন্স, তাই তো? ফিউচার পারফেক্ট টেন্সে আমরা আগে এই মেন পার্টটাকে আগে লিখবো, আমি ক্লাস শুরু করে ফেলবো। কি হবে? আই শ্যাল, আই শ্যাল বা উইল, তারপর হ্যাভ স্টার্টেড দ্য ক্লাস। তাহলে আই উইল হ্যাভ স্টার্টেড দ্য ক্লাস, আমি ক্লাস শুরু করে ফেলবো। এবার এখানে আরেকটা ভার্ব আছে, তোমরা ক্লাস জয়েন করার আগেই, তাই না? এখানে আরেকটা ভার্ব আছে, এই অপর ভার্বটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো। তাহলে বিফোর ইউ জয়েন দ্য ক্লাস। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করেছিলাম? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা সিম্পল পাস্ট টেন্স করেছিলাম। ধরো একই বাক্যকে যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স করি, তোমরা ক্লাস জয়েন করার আগেই আমি ক্লাস শুরু করেছিলাম, হয়তো করে দিলাম, একই টাইপের সেন্টেন্স দিলাম। তোমরা ক্লাস জয়েন করার আগেই আমি ক্লাস শুরু করেছিলাম। তাহলে কে ক্লাস শুরু করেছিল আগে? কোন কাজটা হয়েছিল? জয়েন করাটা না শুরু করাটা? শুরু করাটা আগে হয়েছিল। কে শুরু করেছিল? আমি। তাহলে আই হ্যাড স্টার্টেড দ্য ক্লাস। যে ভার্বের কাজটা আগে হয়েছে সেই ভার্বটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখলাম। আই হ্যাড স্টার্টেড দ্য ক্লাস বিফোর। এবার অপর ভার্বটা আমরা কি লিখবো? সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে, বিফোর ইউ জয়েন্ট দ্য ক্লাস। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করলাম? অপর ভার্বটাকে সিম্পল পাস্ট টেন্সে লিখলাম। আর ফিউচার পারফেক্টে কি করলাম? অপর ভার্বটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম। একটু কমপ্লিকেটেড মনে হলেও হতে পারে তোমাদের, কিন্তু জিনিসটা একটু ভেবে দেখো, জিনিসটা এইভাবেই হয়। বুঝতে পারলে? একটু রেসপন্স করো। স্যার বলছিলাম কি ওখানে যেটা আই হ্যাভ স্টার্টেড দ্য ক্লাস বিফোর, তো ওখানে ইউ আর হবে না ওখানে? আর
না, আর হবে না তো। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি? সিম্পল প্রেজেন্ট, তুমি হয়তো ক্লাসটা স্কিপ করে গেছো, প্রথম ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, করিনি ওটা আমি। হ্যাঁ, সিম্পল কোনটা তুমি, ফিউচারেরটা বলছো না পাস্টেরটা বলছো? এই যেটা আছে আপনার বিফোর দা জয়েন দ্য ক্লাস, ওখানে বিফোর ইউ আর জয়েন দ্য ক্লাস, আমি ভাবছি না হয়তো না আর হবে মনে হয় না ওখানে। না না, আর হবে না, আর হবে না। সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্টে পড়ে ভার্ব, আর সিম্পল পাস্ট টেন্সের সাবজেক্টে পড়েও ভার্ব বসে, ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তোমাকে ও, গ্রুপে দেওয়া আছে, একটু টেন্সটাকে স্টাডি করে নিও, ঠিক আছে? হ্যাঁ একটু দেখে নিবো, ঠিক আছে। দেখে নিও। এই জায়গাগুলো কম্পিটিটিভ পরীক্ষার একদম প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? একটা পার্টকে হয়তো সরিয়ে রাখলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ধরো আমি সাপোজ এই পার্টটাকে যদি সরিয়ে রাখি, আই শ্যাল হ্যাভ স্টার্টেড, ঠিক আছে? এখানে আমি লিখলাম স্টার্টেড আই স্টার্টেড দ্য ক্লাস বিফোর ইউ জয়েন্ট, ঠিক আছে? আমি হয়তো অবলিক দিয়ে দিলাম এরকম। তোমাদেরকে ভুল বের করতে হবে, কোন পার্টটা ভুল হবে। তুমি যখন বুঝে যাবে যে এখানে বিফোর আফটার দিয়ে আছে, ইউ জয়েন, এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্টে থাকলে এটা ফিউচার পারফেক্ট হওয়া উচিত। তার মানে এই জায়গাটা ভুল, আই স্টার্টেডটা ভুল, তাই না? এইভাবেই Yes, sir. এইভাবেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হয়। ওই পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও একইভাবেই এভাবে হয়, ঠিক আছে? তো তোমরা একটু এক্সাম্পলগুলো যেগুলো দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো একটু অন্তত দুটো একটা করে করো, আমি তারাও দিয়ে দিচ্ছি। এই তিনটে পারফেক্ট টেন্স থেকেই, তিনটে পারফেক্ট টেন্স থেকে দুটো দুটো, বলবো স্যার? হ্যাঁ দুটো দুটো করে করো। বলো না, একটু সবাই করুক। ও, সবাই একটু 5 মিনিট টাইম না, 5 মিনিটের আগেও যদি হয় আরো ভালো হয়। প্রেজেন্ট পারফেক্টের দুটো করো, পাস্ট পারফেক্টের দুটো, আর ফিউচার পারফেক্টের দুটোই আছে, এই দুটোই করো। পেন পেপার নিয়ে বসবে সবাই, তাহলে আমাদের রাইটিংটা ভালো হবে আরো। ডাউট হলে বলবে, কারো যদি কোনো ডাউট হয়ে থাকে। স্যার হ্যাঁ বলো। বলছি, এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন লেখা আছে যে সে আমাকে ডেকেছে, দ্বিতীয় যে লাইনটা, তো এই কথাটা যদি আমি পাস্টে বলতে যাই তাহলে কি হবে? সে আমাকে ডেকেছিল, হ্যাঁ ডেকেছিল। তাহলে তখন সেটা ট্রান্সলেট করতে গেলে আমরা কোন টেন্সে করবো? সিম্পল পাস্ট নাকি পাস্ট পারফেক্ট টেন্সে? ডেকেছিল যদি তুমি বলতে চাও, তাহলে তো ধরো সিম্পল পাস্টেই বলতে হবে। এটা কেন হয় স্যার? এইখানটা আমার একটা কোশ্চেন, মানে আমি যদি
প্রেজেন্টটাকেই যদি পাস্টে বলি, সেক্ষেত্রে তো মানে সেটাও তো পাস্ট, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোন একটা লাইন যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সে বলি, সেক্ষেত্রে কেন এই চেঞ্জটা হয়ে যায়? দেখো তুমি একটু যদি চিন্তা করো বাংলার দিক থেকেই, ঠিক আছে, আমি তোমাকে ডেকেছি, তার মানে আমি, আমার ডাকাটা তো হয়ে গেছে, কিন্তু তোমার তরফ থেকে এখনো কোনো রেসপন্স আসেনি। এরকম সিচুয়েশনে আমরা কিন্তু ধরো এই কথাটা বলি যে স্যার আমি আপনাকে কল করেছি, তার মানে কি আমি আপনাকে কল করেছি কিন্তু আপনি আপনার তরফ থেকে কোনো রেসপন্স আসেনি। মানে ডিফারেন্সটা খুবই সামান্য হলেও একটু ডিফারেন্স তো আছে। বাংলাতে যেরকম আছে না, আমরা বলি না আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খেয়েছি, তুমি দেখো না আমি কোথাও গিয়েছিলাম বা আমি কোথাও এসেছি বা গিয়েছি। সিম্পল পাস্টটা একটু এক্সট্রিম, যেটা অনেকটা টাইম পাস হয়ে যায় তখন আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি, আর রিসেন্ট যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে এক্সপ্রেস করি। আদারওয়াইজ মিনিংফুলি দুটো সেন্টেন্স একই টাইপেরই হয়। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে কেবলমাত্র নর্মালি যেটা হচ্ছে সেটা একটা সময়ের উল্লেখ থাকছে, একই বাক্যে দুটো সময়ের উল্লেখ থাকছে, হ্যাঁ এটাই বোঝার একমাত্র সহজ নিয়ম, তাই তো স্যার? হ্যাঁ, পাস্ট পারফেক্টে তাই। পাস্ট পারফেক্টে তোমাকে একটা কন্ডিশন মানে আগে বা পরে কিছু একটা থাকবে। তো এটা আমার একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, আমি মানে এটাই শুধু ভাবতাম যে কথাটা আমি প্রেজেন্ট পারফেক্টে লিখছি বাংলায়, সেই কথাটা মানে বাংলায় আবার পাস্টে যাওয়ার পরে পুরো গোটা চেঞ্জটাই, মানে টেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই সামান্যতম পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য নেই। মানে স্পোকেনের ক্ষেত্রে ইট ডাজ নট ম্যাটার, বাট গ্রামাটিক্যালি ধরো কোনো সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টে আছে, তোমাকে যদি ভয়েস বা ন্যারেশন করতে হয় তার রুলসটা একদমই আলাদা, আর সিম্পল পাস্টে থাকলে তার রুলসটা আবার একদম আলাদা। কিন্তু স্পোকেনে এটা তো কোনো কন্ডিশনাল সাবজেক্ট, কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো রয়েছে বা যেখানে দুটো সময়ের উল্লেখ আছে একটা আগে পরে, সেগুলো তো বোঝা যাচ্ছে পারফেক্ট টেন্স, হ্যাঁ, কিন্তু ওই যে সিম্পল একটা লাইন, ওই লাইনটাই মুশকিল করতো আমার। হয়েছে, করবো আমরা, ইয়ে করব। হ্যাঁ হ্যাঁ, করেন করেন স্যার, এগুলো তো খুব সহজই আছে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি বইটি লিখেছো কি হবে? তুমি বইটি ইউ হ্যাভ রিটেন দ্য বুক। ইউ হ্যাভ রিটেন দ্য বুক, এটাই এটাই তো হবে, তাই তো অয়নদীপ? হ্যাঁ স্যার। তারপর আশিক একটা বলো, সে আমাকে ডেকেছে। হি কল্ড মি। হি হ্যাজ কল্ড মি। হি হ্যাজ কল্ড মি হবে। হ্যাঁ, সে আমাকে ডেকেছে, হি হ্যাজ কল্ড মি। হি কল্ড মি মানে সে আমাকে ডেকেছিল, তাই আমি গিয়েছিলাম, এবার ব্যাপার। আর সে আমাকে ডেকেছে মানে সে আমাকে ডেকেছে, আমি এখনো যাইনি, সেই জন্য যাচ্ছি বা যাবো, এরকম একটা ব্যাপার। হি হ্যাজ। হি এর পাশে হ্যাজ বসে সবসময়। হি হ্যাজ কল্ড মি। হি হ্যাজ কল্ড মি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে, সেজন্য হি এর পাশে হ্যাজ বসে। পাস্ট পারফেক্টের প্রথমটা, আমি সেখানে পৌঁছানোর আগেই সে এসেছিল, মানে আমি পৌঁছানোর আগেই কেউ একজন এসেছিল। বলো, আরেকজন বলো কেউ। বলবো স্যার? থামো, আর হি কেম সবাই বিফোর আই দেয়ার। সবাই বলছি, হ্যাঁ বলো। I have come before he দাঁড়ান। দেখো দুটো ভার্ব আছে, একটা পৌঁছানো একটা এসেছিল, আগে ভেবে দেখো যে কোন ভার্বের কাজটা আগে হয়েছে। স্যার, হি হ্যাড কেম বিফোর আই রিচড দেয়ার। হয়নি স্যার, বলো। he had come before I reached there. হ্যাঁ, অয়নদীপ, কামের থার্ড ফর্ম কাম হয়, কাম কেম কাম, ঠিক আছে? তো ঠিক স্যার, ঠিক। হ্যাঁ, তো হি হ্যাড কাম বিফোর আই রিচড দেয়ার। ঠিক আছে। বিফোরের পরে যে সেন্টেন্সটা হবে ওটা সিম্পল পাস্ট টেন্সে হবে, হি হ্যাড কাম বিফোর আই রিচড দেয়ার। এগুলো দেখো রাইটিং অত প্রয়োজন নেই, কিন্তু আমি অ্যাজ এ টিচার আমার শেখানো উচিত, তোমাদেরও বোঝা উচিত যে এই জিনিসগুলো আছে, যেহেতু প্রয়োজন তো আছেই। স্যার, হ্যাঁ বলো। এই লাইনটা মানে কখনো কখনো তো এমনও লেখা যেতে পারে কি যে I reached there after he had come here. একদম একদম একদম,
আগে পরে একই ব্যাপার, তাই না? মানে মোদ্দা কথা, হুম। তুমি যখন লিখবে ওই আফটার বিফোর ডাজ নট ম্যাটার, কিন্তু যখন এসেছিল যে ভার্বটা যেহেতু আগে হয়েছে, এই পার্টটাকে তোমাকে পাস্ট পারফেক্টই লিখতে হবে। তুমি হ্যাঁ, সেন্টেন্সে ঠিক আছে, আগে লিখছো না পরে, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে। ডাক্তার আসার আগে রুগী মারা গেল, এটা একটা কমন সেন্টেন্স। হ্যাঁ, তাহলে ইন্দ্রজিৎ বলবে? তো আমি বলছি না, হ্যাঁ, স্যার বলবো স্যার? the patient had the patient had died before the doctor come. ডক্টর বিফোর দ্য ডক্টর Came. কাম না কেম। Came. কেম কেম, কেম হবে স্যার এটা। কেম হুম। কেম Sir. দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। একদম ঠিক। হুম। ফিউচার পারফেক্টে দেখো ফেব্রুয়ারির মধ্যেই আমরা টেন্স শিখে ফেলবো। We shall have learned the tense by February month. হ্যাঁ, উই Tense শ্যাল হ্যাভ বা tense এর আগে দা হবে? Tense এর আগে দা হবে? হ্যাঁ ব্যবহার করা যেতে পারে, কারণ টেন্সকে স্পেসিফিক ভাবে বলছি তো। ঠিক আছে, টেন্সকে যখন Yeah. স্যার সবগুলো মিলিয়ে তো টেন্স তো এক গাদা নয় যে নির্দিষ্ট করে বলবো। না, টেন্স অ্যাজ এ চ্যাপ্টার যদি বলো তাহলে দা ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ, আদারওয়াইজ এটা ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু মেন যেটা জিনিস যে উই শ্যাল হ্যাভ বা উই উইল হ্যাভ লার্নড টেন্স বা দ্য টেন্স, দা ব্যবহার না করাই মনে হয় ভালো হয়। উই শ্যাল হ্যাভ লার্ন টেন্স বাই ফেব্রুয়ারি। আর ট্রেন আসার আগেই আমি পৌঁছে যাব। I I I will have reached there. দ্য ট্রেন কেম। ট্রেন কেম হবে না, কাম। Came না comes হবে। কামস, ও। কিন্তু কামস। ট্রেনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস হ্যাঁ করতে হবে। কামস, হ্যাঁ স্যার ঠিক আছে, ওকে। তাহলে আই শ্যাল হ্যাভ রিচ রিচড বিফোর দ্য দ্য ট্রেন। ট্রেন, হ্যাঁ বিফোর দ্য, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্রেনের ক্ষেত্রে কামও ব্যবহার হয় না, অ্যারাইভস হয়, বিফোর দ্য ট্রেন অ্যারাইভস। হ্যাঁ ট্রেন তো ইন্টারেস্টিং বটে, তাই না? আমাদের এই হ্যাঁ। জিনিসগুলো মনে রাখতে হবে। আর আরেকটা শোনো, তোমাদের মধ্যে যদি কম্পিটিটিভ পরীক্ষা মেন্সে যখন যদি রাইটিং স্কিল লেখো, এই টাইপের সেন্টেন্স যদি লেখো তাহলে খুব ভালো ইমপ্রেশন তৈরি হয়। শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট পাস্ট ফিউচার এসব ব্যবহার করার চেয়ে যদি একটু এই টাইপের সেন্টেন্স লেখো। আরও কিছু শেখাবো যখন রাইটিং স্কিল ধরবো আমি। রাইটিং স্কিলে কিভাবে গ্রামাটিক্যাল জিনিস পুট করতে হয়, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, সো দ্যাট, মানে যেগুলো আমরা গ্রামার করি সেই গ্রামারগুলো রাইটিং স্কিলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাহলে রাইটিং স্কিলটা খুব ভালো হয়। একই কথা, আমি খুব অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারিনি। এই আমি খুব অসুস্থ ছিলাম তাই আমি যেতে পারিনি, এই দুটো আলাদা আলাদা বাক্যকে যদি আমি একবারে লিখি, আই ওয়াজ সো ইল দ্যাট আই কুড নট গো, তাহলে সেন্টেন্সটা ভালো হয়ে যাবে, বুঝেছো? বা আই ওয়াজ টু ইল টু গো, মানে তিনটা। আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি, যেহেতু আমাদের আজকের যেটা আমার টার্গেট ছিল ওটা হয়ে গেল। রাইটিং স্কিলকে কিভাবে বেটার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা যে কোনো ক্লাসেরই হোক আর কম্পিটিটিভ এক্সামের হোক। স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। আমি একটা লাইন লিখলাম, আই অ্যাম ইল, আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই লাইনটাকে আরেকভাবে লেখা যায়, আই অ্যাম টু ইল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। তো তুমি ওখানে দুটো লাইন লিখলে, এখানে একটা লাইনে এক্সপ্রেশন হয়ে গেল। এটা আরেকভাবে লেখা যায়, আই অ্যাম সো ইল দ্যাট আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো দ্বিতীয় সেকেন্ড সেন্টেন্সে কোনো নেগেটিভ ইমপ্রেশনটা কোথায় আছে? নেগেটিভ ইমপ্রেশন এটাই, এই যে এটাকে ইনফিনিটিভ টু বলে, এটা মানে নেগেটিভ ইমপ্রেশন হয়ে গেল, টু অ্যাটেন্ড দ্য ক্লাস। এই লাইনটাকে এইভাবেও লেখা যায়, বিং ইল আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এইবার দেখো, প্রথম সেন্টেন্স যেটা ছিল আই অ্যাম ইল আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা 5-6 লেভেলের,
ঠিক আছে, কিন্তু তারপরেরগুলো দেখো প্রতিটা সেন্টেন্সে গ্রামার ব্যবহার হচ্ছে। আই অ্যাম টু ইল টু অ্যাটেন্ড দ্য ক্লাস। অ্যাকচুয়ালি এটা খুব স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স, নেগেটিভ কথা নেই কিন্তু নেগেটিভের এক্সপ্রেশন আছে, নট কথাটাই নেই। আবার একইভাবে আই অ্যাম সো ইল দ্যাট আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটাও ব্যবহার করা যেতে পারে। বা বিইং ইল আই ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো চারটা সেন্টেন্সের মিনিং একই কিন্তু ভ্যালু আলাদা, তাই না? তো এটাই হচ্ছে গ্রামার। গ্রামার যদি শেখা থাকে তাহলে আমরা যে কোনো কমপ্লিকেটেড সেন্টেন্সকে এরকম দুটো তিনটে আলাদা আলাদা সেন্টেন্স লেখার চেয়ে আমরা এইভাবে একটু গ্রামাটিক্যাল যদি ফ্লেভার অ্যাড করে দিই তাহলে সেন্টেন্সের ভ্যালুটা বেড়ে যায়। আমি জানি না আমি যেটা বলতে যাচ্ছি তোমাদের কাছে পাস করতে পারছি কিনা। আমি এটাই বলতে যাচ্ছি যে গ্রামার শেখাটা এই জন্যই জরুরি। ইফ ইউ লার্ন গ্রামার ইউ ক্যান এক্সপ্রেস প্রপারলি উইথ এ উইদিন ফর্মাল ওয়ে। ফর্মাল বোঝো তো, মানে অফিসিয়াল বা যেটা একদম ভদ্রস্থভাবে নিজেকে রিপ্রেজেন্ট। গ্রামার না শিখলে স্যার পুরো সেন্টেন্সের মিনিংটাই তো চেঞ্জ হয়ে যাবে। গ্রামার না থাকলে কি করে চলবো? কি করে গ্রামার তো মেরুদণ্ড। মেরুদণ্ড, ঠিক। এবার গ্রামারটা জানা থাকলে তুমি ফ্লেক্সিবল হয়ে যাবে, তাই না? যে না আমি এটা এইভাবে লিখি, ধরো একটা পার্ট একটা সেন্টেন্সে এই নিয়মে লিখলে, পরে আবার একটা আসলো, তখন পরের পার্টটা তুমি এইভাবে লিখলে, তারপরে হয়তো একই পার্ট আসলো, তারপরে আবার এইভাবে লিখলে। তো মিনিংগুলো একই থাকলে কি হবে, তুমি খেলছো সেন্টেন্সের সাথে অ্যাকচুয়ালি। শুধুমাত্র লেখা না, বলার ক্ষেত্রে তুমি একইভাবে বলতে পারো। তো দিস ইজ দ্য টুইস্ট। তোমাদের এইভাবেই শেখা উচিত যদি শিখতে চাও একদম গোড়া থেকে। এইভাবে 2-3 মাস করো, দেখবে প্রচুর ছোট ছোট জিনিস, ছোট ছোট ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আজকে যে কন্টিনিউয়াস আর পারফেক্ট টেন্স হলো, এতে কোনো ডাউট আছে কারো? না স্যার। আর বলো তোমাদের তরফ থেকে। আজকে আর আমি আগাবো না, এর পরের দিন আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, করে টেন্সকে আমি ক্লিয়ার করে দেবো। টেন্সে যদি কারো ডাউট থেকে থাকে টেন্সটাকে ক্লিয়ার করব আজকের। ভার্বের আলাদা ভাবে টপিক করাবে? হ্যাঁ করাবো, একটু আমাদের না ভার্বের আলাদাভাবে করাতেই হবে। যখন আমরা ধরো এই সেন্টেন্স রাইটিং, সেন্টেন্স লেখাটা যখন শিখে যাব, তখন তো তোমাদেরকে শেখাতে হবে যে কত ধরনের ভার্ব হয়, কোন ভার্বের সঙ্গে আইএনজি হবে, কোন ভার্বের সঙ্গে টু হবে, কোনোটার সঙ্গে জিরান আছে, ইনফিনিটিভ আছে, নন ইনফিনিটিভ আছে, অনেক কিছু আছে তো স্যার ভার্বের টপিকে। অনেক কিছু অনেক কিছু। সময়ের সাথে সাথে অনেক কমপ্লিকেটেড হতে থাকবে জিনিসগুলো। শুরুর দিকটা অনেক ইজি আছে। তো শুরুতে যার যত ডাউট থাকবে আমাকে বলে দেবে। আমাকে এই ক্লাসে হোক, অফ ক্লাস মানে গ্রুপেও বলে দিতে পারো যে স্যার আমার এই জায়গাটা ডাউট হচ্ছে। এক্সট্রা ক্লাস হোক বা আমাদের লাইভ ক্লাসেই ডাউট ক্লিয়ার করে দেবো। ছোট ব্যাচ আছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? কিন্তু ডাউট কেউ রাখবে না। ডাউট রাখলে দেখো আজকেরই যে ক্লাসটা হলো, কোথাও সিম্পল প্রেজেন্ট টেন্স, কোথাও পারফেক্ট টেন্স ব্যবহার হচ্ছে, কোথাও সিম্পল পাস্ট টেন্স। তো আগের পার্টটা যাদের করা হয়নি, দেখো আশিকের প্রবলেম হলো। আশিক বেসিক আইডিয়াটা আছে বলে হয়তো ধরে নিল যে আচ্ছা এটা এরকম হবে, কিন্তু টেন্সের নিয়মটা জানা না থাকলে তো পসিবল ছিল না, এটা পারাই যাবে না। এরপরে ন্যারেশন, ভয়েস চেঞ্জ এসব তো স্যার বলছিলাম কি, আমাদের যেদিন ক্লাস হবে হয়তো 20টা করে ওয়ার্ড দিবেন, যেভাবে পার্টিসিপেন্ট পিডিএফ করে সুন্দরভাবে এভাবে 20টা করে, যখনই ক্লাস হবে 20টা বা 30টা করে ওয়ার্ড দিবেন আমাদের। কারণ ওয়ার্ড গুলো একটু হয়তো কেমন ওয়ার্ড গুলো, মানে হয়তো নিজের মতো করে, যেমন আমাদের মানে দৈনন্দিন জীবনের যে ওয়ার্ড গুলো, তাহলে হয়তো আমরা হয়তো এটা করতে করতে হয়তো আমরা বেসিক কনসেপ্টও একটা চলে আসবে যখন আমরা গ্রামারটা করবো। এবং ওয়ার্ড যত বেশি স্টক হবে তত আমাদের লাভ। এবার এমনি ধরে না, বই পড়লে তো অনেক ওয়ার্ড কিন্তু আমরা পড়ছি না, কিন্তু হয়তো আপনি 10টা 20টা দিলেন, ওটা আবার আমরা একটু দেখবো। মানে স্পোকেন। না স্যার, ও যেটা বলেছে খুব ভালো জিনিস, তবে ওটা তখনই ভালো হবে আমাদের পক্ষে আর ওই শব্দগুলো বিভিন্ন ভাগ তৈরি করা। এক তো ভাগ, এক তো ওটা কোন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওর রূপ কি কি আছে প্রথম কথা, দ্বিতীয়ত ওর উপর দাঁড়িয়ে যদি আমরা সেন্টেন্স মানে করি,
সেন্টেন্স লিখে, সেক্ষেত্রে জিনিসগুলো আরো মনে থাকবে এবং খুব ভালো জিনিস, সেটা খুব ভালো প্র্যাকটিস হবে। ওটা হয়তো প্রত্যেকদিন যেদিনই ক্লাস হবে সেদিনই দেবেন, তাহলে হয়তো ওই ওয়ার্ড গুলো আমাদের ভিতরে একটা স্টক হলো। নাহলে বইয়ে তো অনেক ওয়ার্ড আছে আমরা পড়ছি না, কিন্তু হয়তো আপনি দিলেন 20টা করে বা 10টা 20টা 30টা যা দিলেন, হয়তো এটা আমরা পড়লাম, হয়তো